আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালের আমলে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবের নামে গ্রেফতারি পরোয়ানা। জনগণ শিগগিরই অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখবে বলে তারেক রহমানের আশা। ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার টেকসই হবে না মনে করেন বিশিষ্টজনেরা। নাগরিক সমাজের ঐক্যমত্য ও অংশগ্রহণে কমিশনের গুরুত্ব আরোপ। এবং দেশে প্রথমবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ক্যামেরায় বামন মাছরাঙার ভিডিও চিত্র। বন্যপ্রাণী গবেষণায় বড় অর্জন বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে জীববৈচিত্র্য সমৃদ্ধ করতে টাঙ্গাইলের মধুপুর বনে ময়ূর ও কাছিম অবমুক্তর খবর। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক চলছে। সেখানে আছেন মোস্তফা মল্লিক, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মল্লিক, বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? মল্লিক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ মল্লিক, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমি কি আছি? হ্যাঁ মল্লিক, আমি শুনতে পাচ্ছি আপনাকে। কিছুক্ষণ আগেই বৈঠকটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বলতে 5টার দিকে বৈঠক শুরু হয়েছে এবং আপনারা জানেন যে তার আগের দিন প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছিল এবং বৈঠকের আসলে যে ইস্যুটা ছিল যে হঠাৎ করেই নাহিদ ইসলাম বলেছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন এবং এই কারণে সারা দেশে যে আসলে একটা যে জটিল পরিস্থিতি শুরু হয়েছিল তখনই কিন্তু আসলে তিনি প্রত্যাশা করেছিলেন যে সকল দল তার সাথে বসবেন। রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে একটা দাবি জানিয়ে আসছিল যে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বসুক। দ্বিতীয় দিনের মতো এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত যে যতটুকু নিশ্চিত হওয়া গেছে সেটি হচ্ছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই যে বৈঠকটি যমুনায় হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেছনে গণমাধ্যমের আমাদের অসংখ্য সহকর্মী অপেক্ষা করছেন এবং তারাও সংযুক্ত আছেন তাদের টেলিভিশন চ্যানেলে। এবং প্রধান উপদেষ্টার দফতর থেকে যে ভিডিও ফুটেজ আমাদের পাঠানো হয়েছে, কারণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ছাড়া আসলে সেখানে আমাদের কাউকে অ্যালাউ করা হয়নি, মানে যেতে দেয়া হয়নি। পরবর্তীতে পেছনে যে স্টেজ দেখতে পাচ্ছেন ওখানে ব্রিফিং করবেন দলের পক্ষ থেকে কেউ একজন এবং প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম তিনি করবেন। তো বীর বিক্রম কর্নেল অলি আহমেদ তিনি এখানে উপস্থিত আছেন বলে জেনেছি। আছেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কায়ুমকে আমি দেখিনি, আমি জানি না তিনি আছেন কিনা। মুজাহিদুল ইসলাম সেলিম বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি আছেন, টিপু বিশ্বাস আছেন। 11 জনের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা এবং যেটি হচ্ছে আর কি ভেতরে, কিন্তু আমি জানি না যে কতজন এরই মধ্যে এসছেন। এবং 6টার সময় শুরু হওয়ার কথা ছিল ইসলামিক দলগুলোর সঙ্গে, এটি হয়তো দেরিতেই হবে কারণ এখন পর্যন্ত শুরু করতে পারেননি। এবং সেটার যে তালিকা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি, নুরুল হক
নূর, তিনি অবশ্য তার একটা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। মাওলানা মুসা বিন ইজমা এবং মুফতি মাওলানা সাকাউত হোসেন রাজি, তাদের সঙ্গে বৈঠকটি 7টায় শুরু হওয়ার কথা, এখন পর্যন্ত শুরু হয়নি, কারণ প্রথম দফার বৈঠকটি হয়তো শেষ হয়নি, মাঝখানে নামাজের বিরতি এখনও চলছে বলে আমি জেনেছি। তো মোটামুটি যাদের সঙ্গে বৈঠক হলো সেটা তো জানিয়ে দিলাম। পরবর্তী বৈঠকে কি সিদ্ধান্ত হয় আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে জানবো এবং আপনাদেরকে সেটা নিশ্চয়ই জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে জমা দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আদালত হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর 3রা জুন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানিও 3রা জুন। মজহুল হক মান্না জানাচ্ছেন। চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে সকালে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। তাদের মধ্যে সকালে 4 জনকে আদালতে হাজির করা হয়, পলাতক 4 আসামি। পরে চিফ প্রসিকিউটর বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, জুলাই আগস্টে হত্যার ঘটনা ও শেখ হাসিনার ভূমিকা তুলে ধরেন। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। 6 জন তরুণ জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন, তাদেরকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। ফরমাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। প্রথম, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে 21শে এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া আদেশ নিয়েও কথা বলে প্রসিকিউশন। শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন, যারা মামলার বাদী হয়েছেন, সাক্ষী হয়েছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন, এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, 2টো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। আশুলিয়া 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় 7 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 24শে জুন জমা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। মজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিগগিরই দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেখবে জনগণ। রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, রাজনৈতিক আদর্শে দলগুলোর বিরোধ থাকলেও ফ্যাসিবাদের উত্থান রোধে সবাই ঐক্যবদ্ধ থাকবে। বাজেটের আগে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে অচল অবস্থা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। রাহুল রায় জানাচ্ছেন। বিএনপির রাজনৈতিক মিত্র ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ছিল রাজধানীতে। দলীয় নেতাদের সঙ্গে অন্য দলের নেতারাও ছিলেন অনুষ্ঠানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের আমলে বক্তব্যে শিগগিরই জাতীয় নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। আসন্ন বাজেট নিয়েও কথা বলেন তারেক রহমান। প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই, তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে,
এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর কোনো রূপে কোনো ক্রমেই ফিরতে না পারে প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করতে পারেন শুধুমাত্র জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলের ঐক্যমত্য যথেষ্ট নয়, নাগরিক সমাজের ঐক্যমত্য ও অংশগ্রহণ প্রয়োজন। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের আলোচনা রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ছাড়াও শিক্ষক, গবেষক সহ 11 প্রতিনিধি আলোচনায় অংশ নেন। আলোচনার শুরুতেই নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেন, জাতীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার করা হলে তা টেকসই হবে না। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি। বক্তাদের কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে 72-এর সংবিধানকেই আরো গণমুখী করার সুপারিশ করেন। 72-এর সংবিধানকে আরো গণমুখী করে, যেহেতু এটা মুক্তিযুদ্ধের 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে এই সংবিধানটা এসছে। রুল অফ ল বা আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐক্যমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। আক্রমণ করা যেটা হয়েছে, এবং দুঃখজনকভাবে আমরা কিন্তু দেখিনি যে এখন যারা সরকারে আছেন তারা কোনো স্পষ্ট কোনো কিছু বলেছে। ইন্টারিম গভর্নমেন্ট বললাম, এটা আমরা করতে পারতাম না, সংশোধনের কোথাও নাই। সুতরাং আমরা এই পর্যন্ত যা এসেছি সংবিধানকে অমান্য করে হয়েছে, তো প্রশ্নবিধানকে আমরা মানছেন কেন? কিছু মানছি, যে আমরা মানতে চাই বলে মানছি। আলোচনার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, কিছু বিষয়ে একমত হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐক্যমত হয়নি। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতির সঞ্চালনায় নারী সংস্কার কমিশনের রিপোর্ট ঘিরে নারীদের কণ্ঠরোধ ও মব ভায়োলেন্স নিয়ে শঙ্কার কথা জানান কেউ কেউ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 5ই আগস্টের লড়াই শেষ হয়নি। একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে আবার দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণের বিভিন্ন উপজেলায় পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশনে ও নতজানু সম্পর্কের ভিত্তিতে দেশ চলবে না। বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। পথসভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সংগঠক আরমান হোসেন, হাসান আলী ও অন্যরা। সারা দেশে এনসিপির কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের 8টি উপজেলায় পথসভা করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। দেশের এভিয়েশন শিল্পে চলমান সব সমস্যা সমাধানে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভায় এই আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। টেকসই এভিয়েশন শিল্প নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশংসা করেন এভিয়েশন সংশ্লিষ্টরা। সাদি মাহমুদ জানাচ্ছেন, বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা। যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তারা। সভায় উপস্থিত থেকে দেশের এভিয়েশন খাতের সমস্যা আর সম্ভাবনার কথা শোনার পাশাপাশি দিক নির্দেশনা দেন উপদেষ্টা। We'll try to understand you and then try to, wherever it's necessary, to deregulate and regulate. That's the whole idea. So this is a specifically learning session for me. ব্যবসা বান্ধব নীতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, উন্নত যাত্রী সেবা ও দক্ষ বিমানবন্দর ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে এভিয়েশন শিল্পকে এগিয়ে নেওয়ার কথা বলেন এভিয়েশন সংশ্লিষ্টরা। আমাদের যে অনেকগুলো সমস্যা, আমরা কিন্তু বলার আগেই অ্যাডভাইজার মহোদয় সেটা
নিজের থেকে উদ্যোগ নিয়ে সেগুলো সমাধান করার জন্য কাজ করছেন এবং যেগুলো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা এখন কিছু কিছু কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং সিভিল এভিয়েশনকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে অ্যাডভাইজার মহোদয়ের ডাইরেক্টিভস অনুযায়ী সেই সমস্যাগুলোর সমাধান আমরা পাব। এভিয়েশন শিল্প মানে শুধু উড়োজাহাজ বা বিমানবন্দর নয়, এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দক্ষ মানব সম্পদ। তাই দক্ষ মানব সম্পদ তৈরি এবং তাদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, 1971 সালে যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, বর্তমানে একই কায়দায় ব্যবসায়ীদের মেরে ফেলা হচ্ছে। রাজধানীতে সংবাদ সম্মেলনে পলিটিক্স গ্রুপের এই পরিচালক বলেন, গ্যাসের সংকটে তাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকে দায় বাড়ছে, কিন্তু সরকারের উপদেষ্টারা এসব আমলে নিচ্ছেন না। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, এটা কি ধরনের সরকার তারা বুঝতে পারছেন না। আপনারা অস্ট্রিচ পাখির নাম শুনছেন তো, যে একটা বিপদ আসলে বালুর মধ্যে মাথা ঢুকাই দেয়, এটা একটা কথা আছে আর কি। তা আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে, চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পারতেছে না। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে, আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। হোয়াট এ গভর্নমেন্ট, ইজ ইট এ গভর্নমেন্ট? খুব দুঃখজনক। সরকার যদি ইন্ডাস্ট্রি নাই চায় আর সরকার যদি কমিটমেন্ট করে আর সে কমিটমেন্ট যদি সরকার ফেল করে, why should the industry will be the blame? কেন আমাকে কেন জেলে যেতে হবে? উন্নত কৃষি উৎপাদন ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে এক সেমিনারে তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি বাংলাদেশকে একটি শক্তিশালী রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব। জাকি আক্তার জানাচ্ছেন। কৃষিখাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা, AI ও ইন্টারনেট অব থিংস IoT প্রযুক্তি ব্যবহার বাড়ানো ও খাদ্য নিরাপত্তার নানা চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে সেমিনার। বাংলাদেশ এগ্রো কনক্লেভ 2025 বৈশ্বিক প্রতিযোগিতা ও টেকসই প্রবৃদ্ধির পথে বাংলাদেশের কৃষির সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজক আন্তর্জাতিক কনসালটেন্ট প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্স ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন SAF। সঠিক উপায়ে কৃষিপণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে AI ব্যবহারের তাগিদ দেওয়া হয়। আর্টিফিশিয়াল ফিডার এবং ব্যবহার করব AI রিলেটেড, আমার আর কিচ্ছু করতে হবে না। এবং সে এটাও করবে যে অক্সিজেন আসলো এবং ওই ফিডার ইউজ করবে যে এই মুহূর্তে মাছের ক্ষুধা কতখানেক, সে ততটুকুই তাকে খাইতে দিবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান বিশিষ্টজনেরা। I think it's important to remember that there are solutions in place, and I think the solutions come before us through the use of technology, through the use of the spirit that we have in the people. জমিগুলি ছোট হয়ে যাচ্ছে, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। ক্লাইমেট পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ। পৃথিবীর যত ভালো ভালো গুড প্র্যাকটিসেসগুলো আছে, মডার্ন টেকনোলজিগুলো আছে, সেগুলো আমাদের দেশের আদলে আমাদের ফার্মার্স ফ্রেন্ডলি করে আমরা কীভাবে করতে হবে, সেটা হচ্ছে এখন আমি মনে করছি যে আমাদের জন্য বড় কাজ করার জায়গা। দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। উজ্জ্বল কমলা আর নীল রঙের অদ্ভুত সুন্দর পাখি ওরিয়েন্টাল ডোয়ার্ফ কিংফিশার বা উদয়ী বামন মাছরাঙা। দেশে প্রথমবারের মতো দুর্লভ এই পাখিটির ভিডিও চিত্র ধারণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। ধৈর্য আর অদম্য চেষ্টায় মৌলভীবাজারের সংরক্ষিত বনাঞ্চলে খুদে এই মাছরাঙার দেখা পায় দলটি, যা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসেবে দেখছেন গবেষক ও বিশেষজ্ঞরা। আফরোজা হাসি জানাচ্ছেন। লাল ঠোঁট, গাঢ় লাল চোখ,
কমলা হলুদ পেট আর নীলচে কালো পিঠ। প্রকৃতি যেন রূপকথার রং তুলির আঁচড়ে নিখুঁতভাবে এঁকেছে ক্ষুদ্র পাখি উদয়ী বামন মাছরাঙাকে। 13 সেন্টিমিটার দৈর্ঘ্যের ছোট্ট এই পাখিটি অত্যন্ত নিভৃতচারী। পাহাড়ি ছায়াঘন নির্জন ও গহীন বনের ঝিরি বা জলধারার পাশেই বাস। এই মাছরাঙাটি খুঁজে পেয়ে এটি কিন্তু আমাদের যে বিজ্ঞানের যে তথ্য, সেই তথ্য ভাণ্ডারেও কিন্তু একটি বড় সংযোজন করলেন। কারণ আমরা ইতিপূর্বে এর স্টিল ছবি দেখেছি, কিন্তু ভিডিও এর আগে দেখিনি। তো এটি একটি নতুন সংযোজন, সন্দেহ নেই। তো এই পাখিকে সংরক্ষণের জন্য এদের যে আবাসস্থল, আমাদের প্রাকৃতিক মিশ্র চিরসবুজ বন এবং সেই বনে প্রবাহিত যে ছড়াগুলো, সেইগুলো সংরক্ষণ করতে হবে। এর আবাসস্থল যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই পাখিটি প্রতি বছরই আমাদের এই বনাঞ্চলে আসবে এবং সফলভাবে প্রজনন করে আবার ফিরে যাবে। এই ভিডিও চিত্র শুধু পাখি প্রেমীদেরই নয়, জীববৈচিত্র্য গবেষকদেরও অনুপ্রাণিত করবে। এই মাছরাঙাটা শীতের সময় না, এটা বর্ষাকালে কিংবা গরমের সময় দেখা যায় এই মাছরাঙাটা। এবং এই মাছরাঙাটা আসে কিন্তু বাইরের থেকে, এসে লম্বা সময় থাকে। সুতরাং বলতে পারি আমাদেরও দেশের মাছরাঙা। অনেক সময় কিন্তু এই ধরনের খুব আশ্চর্যজনক ঘটনা ঘটে, যেটা আগে কখনো আমরা যে ধরনের প্রাণী পাইনি সেই ধরনের একটা প্রাণী হয়তো হঠাৎ করে চলে আসে সামনে। তো এই বামন মাছরাঙাটাও কিন্তু সেই রকমই আমরা পেয়েছি এবং এটা সত্যি একটা রেকর্ডেড জিনিস হয়ে গেল আমাদের ফিউচার রেফারেন্সের জন্য, এবং যারা নিয়ে গবেষণা করে, যারা নিয়ে কাজ করে, তাদের জন্য এটা খুবই উপকারে লাগবে। সুতরাং প্রকৃতিজন ফাউন্ডেশন সবসময় নানা জিনিসের মধ্যে ইনভলভ, নানা কাজ করছে, তার সাথে কিন্তু এটা একটা বিরাট পাওনা। নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইসরায়েলি বিমান হামলায় গাজায় নারী চিকিৎসকের 9 শিশু সন্তান নিহত, অপুষ্টিতে আক্রান্ত 70,000-এরও বেশি। ইসরায়েলি বিমান হামলায় গাজায় একজন নারী চিকিৎসকের 9 শিশু সন্তান নিহত হয়েছে। শুক্রবার শহরের দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আলা আল নাজারের বাড়িতে হামলা হয়। ফিলিস্তিন সিভিল ডিফেন্স প্রকাশিত ভিডিওতে নিহত শিশুদের দেহাবশেষ সংগ্রহ করার চিত্র উঠে এসেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে মৃত শিশুদের বয়স 7 মাস থেকে 12 বছর। তাদের মধ্যে 2 শিশুর মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আল নাজারের 11 বছর বয়সী শিশু আদাম। এছাড়া গাজায় খাবারের অভাবে 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় অপুষ্টিতে ভুগছে 70,000-এরও বেশি শিশু। নিটল টাটা, বিশেষ সংবাদ।
জীববৈচিত্র্য সমৃদ্ধ করতে টাঙ্গাইলের মধুপুর বনের লহরিয়ায় ময়ূর ও কাছিম অবমুক্ত করা হয়েছে। কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সে সময় বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে মধুপুর শালবনে শাল চারা রোপণ কর্মসূচিতে পরিবেশ উপদেষ্টা বলেন, ধ্বংসাত্মক উন্নয়ন, ক্রমবর্ধমান নগরায়ন এবং শিল্পায়নের ফলে বিপন্নের পথে পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতির উত্তরণে সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। এছাড়া স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা। আমাদের কৃষি মন্ত্রণালয় তো ধান লাগায় না, লাগায়? আমাদের মৎস্য অধিদপ্তর তো মাছ চাষ করে না, করে? তো বন অধিদপ্তরকে কেন গাছ লাগাইতে হবে? এইটা তো বন নির্ভর জনগোষ্ঠীকে সাথে নিয়ে বন বিভাগ করবে। বন বিভাগের এই দর্শনগত জায়গায় পরিবর্তন আনতে হবে। বন বিভাগের সাথে প্রথাগত বনবাসীর যে দূরত্ব, সেটা যদি আমরা ঘুচাতে পারি, তাহলে তারাই আসলে অংশগ্রহণ করে, তারাই সতর্ক অবস্থান নিয়ে এই বনটাকে আবার ফিরিয়ে আনবার উদ্যোগটা করবেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রানার অটোমোবাইলস পিএলসি দেশের বাজারে নিয়ে এলো পরিবেশ বান্ধব ও বিশ্বের 1 নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার বেশ কয়েকটি মডেল। রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে আসা হয় কয়েকটি মডেলের স্কুটার। ইয়াদিয়া T5, M6, কুইবিন ও Z150P সহ আরও আধুনিক এবং আকর্ষণীয় নতুন দুটি ইলেকট্রিক স্কুটার মডেল GT60 এবং E8 S200 এর সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় কোম্পানিটি। অনুষ্ঠানে রানার গ্রুপের গ্রুপ এমডি নজরুল মোহাম্মদ ইসলাম, চিফ বিজনেস অফিসার আবু হানিফ এবং ইয়াদিয়ার জেনারেল ম্যানেজার অফ গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসির কর্মকর্তারাও ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে 28 মে শুরু হতে যাওয়া T20 সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দলের একাংশ, বাকিরা যাবেন সোমবার। এবারে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে T20 সিরিজ খেলতে রোববার সকালে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের একাংশ। পাকিস্তানে পা রাখা 4 ক্রিকেটার সহ কোচিং স্টাফের 10 জন আছেন। ক্রিকেটারদের মধ্যে গেছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব। দলের সাথে বাকিরা যোগ দেবেন সোমবার। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালের আমলে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা। জনগণ শিগগিরই অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখবে বলে তারেক রহমানের আশা। ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার টেকসই হবে না মনে করেন বিশিষ্টজনেরা। নাগরিক সমাজের ঐক্যমত্য ও অংশগ্রহণে কমিশনের গুরুত্ব আরোপ। এবং দেশে প্রথমবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ক্যামেরায় বামন মাছরাঙার ভিডিও চিত্র। বন্যপ্রাণী গবেষণায় বড় অর্জন বলছেন বিশেষজ্ঞরা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।